স্বাগতম মাছরাঙা সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান প্রাসঙ্গিকে আপনাদের স্বাগতম। সঙ্গে আছে আমি নুরুন নাহার বিডি। আমাদের দৈনন্দিন জীবনে সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় যা কিছুই প্রাসঙ্গিক তা নিয়ে আমরা আলোচনা করব আমাদের এই অনুষ্ঠানে। প্রাসঙ্গিকে আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, এবং তিনি কিন্তু আমাদের যে নির্বাচন কমিশন সংস্কারের জন্য যেটি গঠন করা হয়েছিল সেখানেরও আসলে পরিচালনা কমিটির প্রধান ছিলেন। তো একটু জানতে চাইবো যে এখন তো আসলে নির্বাচনী ট্রেনে আমরা উঠে গেছি, নির্বাচন নিয়েই সব ধরনের কথা হচ্ছে। তো আমাদের এই সপ্তাহের আলোচনাটা আসলে আমরা নির্বাচন কেন্দ্রিকই সাজিয়েছি। তো আপনার কি মনে হয় নির্বাচনী যে হাওয়া বইছে তার মধ্যে এখনো কোনো শঙ্কা আছে কিনা? কারণ অনেকেই শঙ্কা প্রকাশ করে থাকছেন, এই গুঞ্জনের কারণ কি? অনেক ধন্যবাদ। আমরা শুধু নির্বাচনী ট্রেনেই উঠি নাই, আমরা অনেক দূরে এগিয়ে গিয়েছি। আমাদের প্রথম পর্ব শেষ হয়েছে। প্রথম পর্বে আমরা যে মনোনয়ন প্রক্রিয়া শেষ হয়েছে এবং মনোনয়ন অনেকটা চূড়ান্ত হয়েছে, যদিও কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু প্রার্থীর ক্ষেত্রে এটা আদালত পর্যন্ত গড়িয়েছে, এখন আদালতে সেগুলো সুরাহ হয়নি। তো আমরা এখন দ্বিতীয় পর্বে প্রবেশ করেছি, যেটা প্রচারণা, এটা শুরু হয়েছে। তো এই অনেকগুলো এর মধ্যেই শঙ্কা, আশঙ্কা কিংবা উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই মনোনয়ন প্রক্রিয়া যা ঘটেছে, এটা অনেকগুলো বিষয় ঘটেছে যেগুলো কাঙ্ক্ষিত নয়। যেমন অনেক ঋণখেলাপি মনোনয়ন পেয়েছে এবং এটা দুঃখজনক। শুধু তাই নয়, আমাদের নির্বাচন কমিশন যেভাবে আচরণ করেছে আমি বলবো এটা ন্যাক্কারজনক। যেমন একজন ঋণখেলাপির ব্যাপারে কমিশন বলেছে যে বৈধ করে দিলাম, ঋণটা কিন্তু টাকাটা কিন্তু পরিশোধ করে দিবেন। এটা সুস্পষ্ট এই বক্তব্য থেকে যে এই ভদ্রলোক তিনি বৈধ ছিলেন না, তিনি ঋণখেলাপি ছিলেন, তাকে পার করে দিলেন এবং এরপরে ওসিয়ত করলেন যে তিনি টাকাটা যেন ফেরত দেন। এটা দুঃখজনকই নয়, শুধু একটা ন্যাক্কারজনক। কারণ এটা আমরা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে আশা করি না। আর বিশেষত এই যে আমাদের যে জুলাই অভ্যুত্থান হলো, আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি। আমাদের অনেকে প্রাণ দিয়েছে কারণ আমরা একটা পরিবর্তন চেয়েছিলাম। আমরা যে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা কার্যকর হোক, সৎ যোগ্য ব্যক্তিরা নির্বাচিত হোক এবং আমাদের প্রতিষ্ঠানগুলো কার্যকর হোক। তো এই যে আমরা যেটা দেখলাম নির্বাচন কমিশনের যে শিথিলতা না পক্ষপাত দুষ্টতা আমি জানি না, এটা ন্যাক্কারজনক। শুধু তাই নয়, এখানেই নয়, তারা আরও যেটা করেছে সেটা হলো যে দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে এর মধ্যে সুস্পষ্ট অভিযোগ উঠেছে কিছু কিছু ক্ষেত্রে যাদের দ্বৈত নাগরিকত্ব আছে এবং তারা নির্বাচনের প্রার্থী হচ্ছে, যারা প্রার্থী হওয়ার যোগ্য নয়। এছাড়াও হলফনামায় যে সকল তথ্য দিয়েছে এগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে অনেক গুরুতর প্রশ্ন আছে। এবং এছাড়াও আমরা আরও অনেক কিছু আনতে পারি এখন, যেমন রাজনৈতিক সংস্কৃতি। আমি আগেই বলেছি যে আমাদের আপনি প্রায়ই বলেন যে রাজনৈতিক সংস্কৃতিতে বা রাজনীতিবিদদের মধ্যে বা রাজনৈতিক দলগুলো কলুষিত হয়ে গেছে। সেটি আসলে এই এত বড় একটা গণঅভ্যুত্থানের পরে চেঞ্জ হলো কিনা? দুর্ভাগ্যবশত হয়েছে বলে মনে হয় না। এই যে তারা যাদেরকে মনোনয়ন দিল এবং আমাদের নির্বাচন কমিশনও যাদেরকে বৈধ করলো, এটাতে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আমরা লক্ষ্য করছি না। আর সবচেয়ে বড় কথা যে আমরা স্বৈরাচারকে বিতাড়িত করেছি। তো এই স্বৈরাচারকে বিতাড়িত করার পরে আমরা যদি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে যেতে চাই অথবা গণতান্ত্রিক ব্যবস্থাটা আমাদের এখানে যদি প্রাতিষ্ঠানিকরণ করতে চাই, তাহলে আমাদের কতগুলো আইন কানুন বিধিবিধান এগুলোর পরিবর্তন করতে হবে, সংস্কার করতে হবে। কিন্তু সবচেয়ে বড় প্রয়োজন সেটা হলো আমাদের মানসিকতা, দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আমরা গণতন্ত্র চাই। গণতন্ত্র মানে কি? সহনশীলতা। গণতন্ত্র মানে অপরের প্রতি শ্রদ্ধাবোধ এবং অপরকে সুযোগ দেওয়া
এবং আমি কোনোভাবেই অপরকে অপদমিত কিংবা অপরের এই যে নির্বাচনী প্রচার প্রচারণা চালানোতে কোনো রকম বাধা সৃষ্টি করা কিংবা কোনো রকম এরকম মানসিকতা প্রদর্শন করা নয় যে যে অন্যদেরকে দূরে রাখতে হবে। যেমন আমি গত কয়েক সপ্তাহ থেকে মাঠে ঘাটে ঘুরেছি, অনেক জায়গায় গিয়েছি আমি, এবং আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা প্রার্থী ভোটার মুখোমুখি করার চেষ্টা করছি। প্রার্থীদেরকে এনে তারা যাতে ভোটারদের মুখোমুখি হয় এবং ভোটারদেরকে বলে কেন তারা নির্বাচনে দাঁড়িয়েছে, ভোটাররাও প্রশ্ন করতে পারে। তো এটা আমরা 2008 সাল থেকে করে আসছি এবং 2008 সালে সুষ্ঠু নির্বাচন হয়েছে, আমরা 87টা জায়গায় করেছি। তো এরপরে তো আর নির্বাচনগুলো বিতর্কিত ছিল, এগুলো করা অর্থহীন ছিল। তো এবার আমরা আরো বেশি আসনে করার চেষ্টা করেছি, উদ্যোগ নিয়েছি, এবং যেটা আমরা আশ্চর্যিত হয়েছি কত কিছু কিছু প্রার্থীর আচরণ থেকে। তারা কোনো দল অন্য দলের প্রার্থীদের সাথে বসবে না কিংবা স্বতন্ত্র প্রার্থীদের সাথে বসবে না, তো গণতন্ত্র হয় না। তাহলে কি তারা চাচ্ছে যে অন্যদেরকে অবৈধ ঘোষণা করা হোক, তাদেরকে বিজয়ী ঘোষণা করা হোক? এবং এটা অনাকাঙ্ক্ষিত। আমি যদি একটু 6 মাস আগে ফেরত যাই, তখন আমি গত বছর আসলে আপনারা যখন ঐকমত্য কমিশনের মেম্বার ছিলেন, আমরা দেখেছি যে সকল রাজনৈতিক দলের অনেকেই আসলে, বিশেষ করে নীতি নির্ধারক যারা, তারা একসাথে একই ছাদের নিচে বসেছিল। তখন আমরা মনে করছিলাম একটা পরিবর্তন মনে হয় আসবে। তো সেই জায়গা থেকে নির্বাচনের পথে হাঁটা বা এই যে নির্বাচনের দিকে চলে গেলাম, আর অল্প কিছুদিন বাকি আছে, এখন এই বিপরীতমুখী অবস্থানটা আসলে কেন? এখন দুর্ভাগ্যবশত আমরা আমাদের ওই যে বৈঠক ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের, এটা আমি বলবো যে ফলপ্রসূ হয়েছে। আমরা 84টা বিষয় ঐকমত্যে পৌঁছেছি, তার মধ্যে ওই জায়গায় তো রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের একটা সুযোগ ছিল। কিন্তু রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হয় না দুর্ভাগ্যবশত। যেমন তারা যাদেরকে মনোনয়ন দিয়েছে, কিন্তু মনোনয়ন প্রক্রিয়াটা আমাদের আরপিওতে আছে, গণপ্রতিনিধিত্ব আদেশে আছে যে মনোনয়ন দেবে রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা, তাদের তৃণমূলের কর্মী সমর্থকরা তাদের প্রত্যেকটা আসনে একটা প্যানেল তৈরি করবে। আমরা চেয়েছিলাম এই প্যানেলের ভিত্তিতে মনোনয়ন দেবে, কিন্তু এখন আইনে আছে যে প্যানেল বিবেচনা নিয়ে মনোনয়ন দেবে। তো একটা প্যানেল করাটা বাধ্যতামূলক, যার মানে এর লক্ষ্য হলো রাজনৈতিক দলের নেতাকর্মীদের একটা তাদের মতামত প্রতিফলিত হবে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু কোনো দলই এর প্রতি ভ্রুক্ষেপ করে নেই, এবং আমাদের নির্বাচন কমিশন এই যে আইন, এটাকে প্রয়োগ করার ব্যাপারে কোনো রকম উদ্যোগ নেয় নাই। আপনারা কিন্তু নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর জন্য এক ধরনের অনেক দিন আলাপ করেছেন, তো এবার তো সেইটিও ফলপ্রসূ হলে বলে মনে হচ্ছে না। এই যে আমাদের রাজনৈতিক দলগুলোর সীমাবদ্ধতা, আমি বলছি, তারা যে আইন কানুন যে আরপিও লঙ্ঘন করেই মনোনয়ন দিয়েছে। শুধু তাই নয়, তারা ঋণ খেলাপিদেরকে, দ্বৈত নাগরিকদেরকে, যারা নির্বাচন করতে অযোগ্য, তাদেরকে মনোনয়ন দিয়েছে এবং নির্বাচন কমিশন তাদেরকে পার করে দিয়েছে। এবং আরো অনেকগুলো ক্ষেত্রে তারা অঙ্গীকার করেছে যে অঙ্গীকারগুলো তারা রক্ষা করে নাই। তারা প্রত্যেকটা দল, এবং এটা লিখিতভাবে তারা অঙ্গীকার করেছে, তারা অন্তত 5% আসনে তারা মনোনয়ন দেবে। কোনো দলেই এটা পূরণ করে নাই। কিছু কিছু দল কিছু দিয়েছে, আবার কিছু কিছু দল কোনো নারী মনোনয়ন দেয় নাই। এবং এটা এই প্রথমেই তারা এইটা তো নির্বাচনে যাওয়া বা রাষ্ট্রের ক্ষমতা পাওয়ার আগেই তারা আসলে অঙ্গীকার ভঙ্গ করলো। তো সেক্ষেত্রে সংস্কার নিয়ে আপনারা যে 84 বিষয়ে একমত হয়েছেন, সেটি কতখানি পূরণ হবে? এখন সেটাই তো প্রশ্ন। তা আমরা আশা করছি যে সংস্কার নিয়ে যে গণভোট হবে, যে 48টা বিষয়ে একটা প্যাকেজ, এবং এই 48টা বিষয় হলো সংবিধান সংক্রান্ত, সংবিধান সংস্কার সংক্রান্ত, রাষ্ট্র মেরামত সংক্রান্ত। তো জনগণ যদি এর পক্ষে রায় দেয়, তাহলে রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে এগুলো 180 কর্মদিবসের মধ্যে এগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করতে। এটা তারা লিখিতভাবে অঙ্গীকার করেছে, লিখিতভাবে রাজনৈতিক দলগুলো। তো এখন আশা করি তারা এই অঙ্গীকারগুলো রাখবে, যদি জনগণ এর পক্ষে রায় দেয়। জনগণের পক্ষে রায় দেওয়া মানে
কতগুলো পরিবর্তন, কতগুলো সংস্কার, যেটা স্বৈরাচারী ব্যবস্থাকে স্বৈরাচারী ব্যবস্থাটাকে ভেঙে আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা। আর যদি এটা না ভোটে জয়যুক্ত হয়, তার মানে অতীতের যে অবস্থা সেই অবস্থায় আমরা ফিরে যাব। অতীতের অবস্থা হলো শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু স্বৈরতান্ত্রিক ব্যবস্থাটা রেখে গিয়েছে। তো সেই ব্যবস্থাটাই যদি না ভোট জয়যুক্ত হয়, সেই ব্যবস্থাটাই অব্যাহত থাকবে। আর হ্যাঁ ভোট জয়যুক্ত হলে আমাদের রাজনৈতিক দলগুলো বাধ্য হবে এই স্বৈরচারী কাঠামোটা পরিবর্তনের জন্য সংবিধানে কতগুলো গুরুত্বপূর্ণ কাঠামোগত সংস্কার অন্তর্ভুক্ত করতে। আপনি তো বলছিলেন যে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় গিয়েছেন, তো আপনার গণভোট নিয়ে আপনারা কি দেখছেন? আসলে আপনি যেহেতু বলছেন না ভোট জয়যুক্ত, তার মানে কি না ভোট জিতে যাওয়ার কোনো সম্ভাবনা দেখছেন কিনা? আমরা তো, এটা তো জনগণের উপর নির্ভর করবে। তো আমরা আশা করব যে আমরা এখন রক্তের উপর দাঁড়িয়ে আছি। আমাদের অন্তত 1400-1500 আমাদের তরুণ এবং খেটে খাওয়া মানুষ প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, এবং অনেকে আহত হয়েছে। আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি। তো আমি আশা করি আমরা জাতি হিসেবে রক্তের ঋণ শোধ করব। রক্তের উপর দাঁড়িয়ে থাকার পরেও আসলে সন্দেহগুলো কেন আসে? সন্দেহ হলো আমরা দুর্ভাগ্যবশত অপপ্রচার হচ্ছে অনেক আমাদের, আর আমাদের ওই যে ডাবল টক ইংরেজিতে বলে, ওই যে বাংলা একটা প্রচলিত প্রবাদ আছে, মুখে শেখ ফরিদ বগলে ইট। তো এই আমরা মুখে এক কথা বলি, কিন্তু বাস্তবে আমরা অন্যরকম আচরণ করি। তো এরকম অনেক রকম, এবং অনেক মানে সম্পূর্ণ মিথ্যাচার, অনেকগুলো ক্ষেত্রে মিথ্যাচার হচ্ছে। এবং যেমন একটা মিথ্যাচার হচ্ছে, এই যদি সংবিধান সংস্কার হয়, ভোট জয়যুক্ত হয়, তাহলে আওয়ামী লীগ চিরতরে বিলুপ্ত হয়ে যাবে। তারা এটার সামান্যতম সত্যতা নেই। তারপরে আরেকটা অপপ্রচার আছে, আমরা হ্যাঁ ভোট জয়যুক্ত হলে আমরা 71কে অস্বীকার করব। 71-এর পরিবর্তে 2024 হবে আমাদের মূল গর্বের বিষয়। এর মধ্যে কোনো সত্যতা নেই, কারণ 71 আমাদের পরিচয়, সেখান থেকে আমাদের উৎপত্তি, সেখান থেকে বাংলাদেশের সৃষ্টি। তো এইসব অনেক অপপ্রচার হচ্ছে। এই মানে আমরা দেখছি সরকারের, অন্তর্বর্তী সরকারও হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। তো অপপ্রচারগুলো কি এই প্রচারণা চালানোর সাথে সাথে কমছে, বা আসলেই কি প্রচারণায় কোনো কাজ হচ্ছে? এখন বৃক্ষ তার ফলেই পরিচয়। বা আমরা দেখব যে অপপ্রচার এই যে সরকার চেষ্টা করছে, এবং অনেক ব্যক্তি, রাজনৈতিক দলগুলো কিছু কিছু তারা এগুলো প্রচার করছে, জনগণকে সচেতন করছে। তো আমরা আশা করব যে এই সচেতনার ভিত্তিতে জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে, যাতে আমরা স্বৈরাচারী ব্যবস্থার অবসান ঘটাইতে পারি। এটা আমাদের শুধু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে নয়, এটা গণতান্ত্রিক উত্তরণ তথা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরণের ব্যাপারে আমরা এগিয়ে যাব। গণভোট নিয়ে আসলে যখন কথা হচ্ছে, গণভোট আসলে দুটো বিষয়, হ্যাঁ বা না দুটোতেই আসলে ভোট দেওয়া যাবে। তো কিন্তু তার মধ্যে আসলে অনেকগুলো বিষয় চলে এসছে। অনেকে আসলে এটা বলছে যে আমাদের যে জনগোষ্ঠী, তাদের জন্য, অনেকের জন্য এটা আসলে বোধগম্য হওয়ার সুযোগ কম। মানে শহর বাদ দিয়ে আমরা যদি গ্রাম বা অন্য জায়গায় যাই, বা শহরে ভাসমান অনেক মানুষ আছে, এটা কি আপনারও কি তাই মনে হয় কিনা? হ্যাঁ, এটা আমি একটু ব্যাখ্যা দেই। যেটা হয়েছে, ঐক্যবদ্ধ কমিশন এবং রাজনৈতিক দলের সাথে দীর্ঘ আলোচনা, প্রায় 8 মাসের মতো আলাপ আলোচনার ভিত্তিতে আমরা 84টা বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছি। 84টা বিষয়, এবং কিছু কিছু ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট আছে, অর্থাৎ দ্বিমত আছে। কিন্তু এই 84টা বিষয়ে অন্তত 2/3 দল এবং অধিকাংশ, সবগুলো বড় দল না হলেও অধিকাংশ বড় দল এবং অন্তত 2/3 দলের মতামতের ভিত্তিতে ঐক্যমত্য হয়েছে, তাদের সম্মতিতে ঐক্যমত্য হয়েছে 84টা বিষয়ে। এই 84টা বিষয়ে ঐক্যমত্যের থেকে এর মধ্যে 36টা বিষয় যেগুলো আইন পরিবর্তন, অধ্যাদেশের মাধ্যমে কিংবা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যাবে। আর 48টা বিষয় আছে, 84 থেকে 36 গেলে 48টা বিষয়। এগুলো হলো সংবিধান সংস্কার সংক্রান্ত। এগুলো নিয়েই হলো গণভোট। এগুলোর ব্যাপারে মানুষের সম্মতি নিতে হবে। কেন মানুষের সম্মতি নিতে হবে? কারণ সংবিধান সংস্কার, বিশেষত মৌলিক সংস্কার,
সেগুলো জনগণের সম্মতি ছাড়া হয় না। কারণ জনগণই ওই যে সংবিধান হলো উইল অফ দি পিপল, অর্থাৎ জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি। তাই জনগণের মতামত ছাড়া এগুলো করা যাবে না। এই 48টা একটা প্যাকেজ। এই প্যাকেজটা কি মানে যেহেতু একটাতে 48টা তো আলাদা আলাদা করে মানুষ ভোট দিতে পারবে না, তাই না? কোনোটাতে তো এরকম জানানোর সুযোগ নেই যে আমি একে একমত না দুইয়ে একমত, তাই না? তো সেক্ষেত্রে এটা আসলে কঠিন হয়ে গেল কিনা? আপনি যদি আমাদের ভোটার এক অর্থে কঠিন, বস্তুত অনেকে কঠিন করছে। এই যে এটা হলো কি স্বৈরাচারী কাঠামোটা ভাঙা। যেমন স্বৈরাচারী কাঠামো ভাঙতে হলে আমাদের যে প্রধানমন্ত্রীর যে একচ্ছত্র ক্ষমতা, আমাদের মোগল সম্রাটদের থেকে বেশি ক্ষমতাবান আমাদের প্রয়াত আকবর আলী খানের মতে, এই ক্ষমতার মধ্যে আমাদের লাগাম টানতে হবে। প্রধানমন্ত্রীর মেয়াদ আজীবন, যতদিন ইচ্ছা প্রধানমন্ত্রী থাকলেন, এটা সীমিত করতে হবে। আমাদের বিচার বিভাগকে স্বাধীন করতে হবে। রাষ্ট্রপতি তো এখন ক্ষমতাহীন, রাষ্ট্রপতিকে কিছু ক্ষমতায়ন করতে হবে। রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য আনতে হবে। এখন আমাদের মন্ত্রিপরিষদ শাসিত সরকার না, এখন আমাদের প্রধানমন্ত্রী শাসিত সরকার। প্রধানমন্ত্রী সর্বসর্বা, মন্ত্রীরা প্রধানমন্ত্রী যাই বলেন তাই মানতে বাধ্য। কিন্তু সংসদীয় গণতন্ত্রে মন্ত্রিপরিষদ শাসিত সরকার হয়। তো এটা পরিবর্তন। তারপরে আমাদের প্রতিষ্ঠানগুলো সব দলীয়করণ হয়ে গিয়েছে, দলীয়করণের শিকার হয়ে গিয়েছে। আমাদের নির্বাচন কমিশনে যেসব ব্যক্তিদেরকে নিয়োগ দিয়েছে, তারা নির্বাচন ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। তো এগুলো যাতে এই যে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে এগুলো করতে হয়। তারপরে আমাদের সংবিধান, কোথায় কোথায় আমাদের সংবিধান পরিবর্তন করা হয়েছে। এই জন্য উচ্চকক্ষ স্থাপন করা হয়েছে এবং সংবিধান সংশোধন করার জন্য নিম্নকক্ষের 2/3 এবং উচ্চকক্ষের অন্তত মেজরিটি ওই যে সদস্যদের 100 আসন নিয়ে উচ্চকক্ষ হবে এবং এটা সংখ্যানুপাতিক ভিত্তিতে এটা এই যে তাদের নিয়োগ হবে, তাদের এই যে নির্বাচন হবে এবং এই এই 100 ব্যক্তিদের মধ্যে 100 উচ্চকক্ষের সদস্যদের মেজরিটির মতামত লাগবে। তাই অতি সহজে সংবিধান সংস্কার করা সম্ভবপর হবে না। তো এরকম অনেকগুলো 48টা বিষয়, এই 48টা বিষয়ে যদি পরিবর্তন হয় তাহলে একটা প্যাকেজ, তার মানে স্বৈরাচারী ব্যবস্থাটার অবসানের একটা পথ প্রশস্ত হবে। এবং তো একটা বাদ দিয়ে আরেকটা হইলে ওটা করার কোনো সুযোগ নেই। তাহলে কিন্তু এটা যে উদ্দেশ্যে এই সংস্কারগুলো, সেই উদ্দেশ্যেই ভণ্ডুল হবে। উচ্চকক্ষ নিয়ে আপনি কথা বলছেন। উচ্চকক্ষ আমরা তো দেখি নারীদের জন্য সংরক্ষিত আসন ছিল, যেটা আসলে আমরা দেখি যে 50টা আসন, সেখানে মনোনয়ন তো আমরা দেখি। উচ্চকক্ষ নিয়েও তো এখন আসলে অনেকে হলে আবার সেরকম দলীয় মনোনয়ন বা একটা আরেকটা পুনর্বাসনের জায়গা হবে কিনা। এখন নারীদের ব্যাপারে যেটা এখানে দলীয় এবং যোগ্যতা এখানে গুরুত্বপূর্ণ নয়, এখানে সরাসরি নির্বাচন হয় না, এটা অনেকটা মনোনয়ন, অনেকটা ফায়দা দেওয়া। অর্থাৎ এখন বর্তমানে নারীদের জন্য যে সংরক্ষিত আসন, যেই দল যত আসন পেয়েছে যে আমাদের সংসদে, সেটার অনুপাতে কোন দল যদি 200 আসন পায়, তারা পাবে 50টার 2/3। কোন দল যদি 150টা আসন পায়, তাহলে আমাদের 50টা আসন নারীদের জন্য সংরক্ষিত, তারা 25টা আসন পাবে। এইভাবে তো এখানে যাকে ইচ্ছা তাকে মনোনয়ন দিতে, এখানে কোনো নির্বাচনের বালাই নেই। এখানে উচ্চকক্ষে আবার উচ্চকক্ষে উচ্চকক্ষে ভিন্নভাবে হবে। উচ্চকক্ষে হবে ভোটের অনুপাতে। যেই দল যত শতাংশ ভোট পেয়েছে, যেমন কেউ যদি 40% ভোট পায়, তারা 40টা আসন পাবে 100 আসনের মধ্যে। কেউ যদি 50টা আসন পায়, সে ওইটা তো পাবে। আমাদের কথা হচ্ছে সেখানে আমরা দেখবো কাকে। না, সেখানে যেটা এবার হয়তো এবার সম্ভবপর হবে না, কিন্তু সেখানে আমরা আশা করি যে দেখব সেই সকল ব্যক্তিদেরকে যারা সমাজের সকল ক্ষেত্রকে প্রতিনিধিত্ব করে। আমাদের সাধারণ মানুষ, আমাদের খেটে খাওয়া মানুষ থেকে আরম্ভ করে সমাজের এই যে যারা জ্ঞানী গুণী ব্যক্তি, যারা ওই যে নাগরিক সমাজের প্রতিনিধি এবং নারী, ওই যে ধর্মীয় সংখ্যালঘু, সব স্তরের এবং সমাজের সকল ক্ষেত্রের প্রতিনিধিত্ব নিয়ে উচ্চকক্ষ করতে হবে। তা নইলে কিন্তু এটা অর্থহীন হবে। আপনার কাছ থেকে আমরা আসলে নির্বাচন, উচ্চকক্ষ অনেকগুলো বিষয় নিয়ে শুনছিলাম। এবার একটু ফিরতে চাই এবারে নির্বাচনী পরিবেশ নিয়ে। তো নির্বাচনী প্রচারকে এবার আমরা দেখতে পাচ্ছি দেশের উন্নয়নের থেকে বেশি ধর্মের বিষয়টি অনেক বারবার আসছে।
তো নির্বাচন কমিশন থেকে শুরু করে বা সবাই সামনে এটি আসলে ঘটছে, এটা আপনার মূল্যায়নটা কি? এটা আসলে তো নিশ্চয়ই কাঙ্ক্ষিত ছিল না। এখন দুর্ভাগ্যবশত আমাদের ধর্মের ব্যবহার আমাদের সারা পৃথিবীতেই ওই যে ধর্মান্ধতা বাড়ছে এবং ধর্ম একটা মানে অতি ধর্ম ব্যবহার করে মানুষের মন জয় করা আমাদের মতো দেশে, বিশেষত যাদের যাদের যারা নিরক্ষর তাদের ক্ষেত্রে এটা সহজ ধর্ম ব্যবহার করে। এমনকি এখন যেটা হয়েছে, শিক্ষিত ব্যক্তিদের মধ্যেও ধর্মান্ধতা সৃষ্টি হয়েছে এবং সারা পৃথিবীতে ঘটেছে। তো এখন ধর্ম ব্যবহার করা সহজ এবং আমাদের অতীতে ধর্ম ব্যবহার করা হয়েছে, এখনো ধর্ম ব্যবহার করা হচ্ছে, ধর্মের ব্যবহার করা হচ্ছে এবং আমাদের কেমন যেন একটা প্রতিযোগিতা মনে হয় যেন। আমাদের এখন যে দুটো বড় দল, এটা একসময় তারা ছিল, হ্যাঁ তারা ওই যে জোট সঙ্গী ছিল, এখন তারা প্রতিপক্ষ। এখন জোট সঙ্গী যখন ছিল তখন এই যে তাদের মধ্যে যে জোটবদ্ধতা, ওতে কোনো সমস্যা ছিল না, কিন্তু এখন যখন প্রতিপক্ষ হয়ে গিয়েছে তখন তারা ধর্মান্ধ আর অন্যেরা ধর্মান্ধ নয়। কিন্তু তা সত্ত্বেও যে অন্যেরা যারা যে একটা দলকে ধর্মান্ধ বলে তারা অভিযোগ তুলছে, তারাও কিন্তু ধর্মীয় ব্যক্তিদেরকে, ধর্মভিত্তিক দলগুলোকে তাদের জোটে অন্তর্ভুক্ত করার জন্য তারাও অন্তর্ভুক্ত করেছে। তো ধর্ম নিয়ে এখন একটা প্রতিযোগিতা ধর্মকে ব্যবহার করার, এবং যেটা এটার কারণ কি? এটা কি ভোটারদের কাছে টানার জন্য একমাত্র কারণ, না অন্য কোনো কারণ আছে? ভোটারদের কাছে টানার জন্য, কারণ ধর্মটা তো ওই যে অনেকেরই ধর্মের প্রতি অনুরাগী নয় এবং ধর্মের প্রতি অন্ধত্ব আছে। তো এখন এই অন্ধ ব্যক্তিদেরকে ধর্মের স্লোগান দিয়ে ধর্ম ব্যবহার করে সহজে তাদের সম্মতি অর্জন করা সম্ভব। তাই ধর্মের ব্যবহার দিন দিন বাড়ছে এবং এটা দুর্ভাগ্যজনক। আমি আশা করি যে আমাদের রাজনৈতিক দলগুলো এর ঊর্ধ্বে উঠবে। আমি একটু জিজ্ঞেস করতে চাই যে যখন জুলাই বিপ্লব হলো এবং গণঅভ্যুত্থানটা হলো, তারপরে অনেক ধরনের কথা এসেছে, তার মধ্যে একটা কথা হচ্ছে নির্বাচনে পেশি শক্তির ব্যবহার এবং কালো টাকা ব্যবহার। তো এই নির্বাচনেও কি সেটির ব্যবহার দেখছেন কিনা, বা এটা থেকে পেশি শক্তির ব্যবহার কিছু কিছু হয়েছে, যেমন পেশি শক্তির ব্যবহার কিছু কিছু হয়েছে যে দলীয় মনোনয়নের ক্ষেত্রে, কিছু কিছু দলের মধ্যে, সব দলের মধ্যে নয়। এখন এই যে পেশি এবং দলীয় মনোনয়নের ক্ষেত্রে টাকার ব্যবহারও হয়েছে। আমরা জানি যে আমাদের যে মনোনয়ন বাণিজ্য একটা বিরাট সমস্যা, পর্বতপ্রমাণ সমস্যা, এবং টাকার বিনিয়োগে ভোট কেনা, এটা কি নির্বাচন কমিশন দেখছে না? এইগুলো সবাই জানে, কিন্তু এগুলো যে ঘটছে তার তথ্য প্রমাণ পাওয়াটা দুরূহ। কারণ মনোনয়ন বাণিজ্য কিংবা টাকা পয়সা দিয়ে ভোট কেনা, এটা তো প্রকাশ্যভাবে হয় না, অপ্রকাশ্যভাবে। তো এগুলোর তথ্য প্রমাণ পাওয়াটা দুরূহ। এখন এগুলো হবে এই যে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের উপর নির্ভর করবে, এর মধ্যে আমাদের রাজনৈতিক সংস্কৃতির উপর নির্ভর করবে। আমরা যদি এগুলো করতে চাই, আমরা যদি আমাদের মানসিকতা দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হয়, তাহলে এগুলো থেকে পরিত্রাণ পাওয়া দুরূহ। কারণ এগুলো যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, এটাকে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব। তো আমাদের ইনফ্যাক্ট আমরা এমন পর্যায়ে এসেছি এখন, আমার ভাষায় আমি বলি যে টাকা দিয়ে কেনা যায় এমন গণতন্ত্র, এবং অনেক ক্ষেত্রে পেশি শক্তি ব্যবহার করে। যদিও পেশি শক্তিটা এখনো ব্যবহার করা তেমন ব্যবহার শুরু হয়নি বড় মানে ভয়াবহভাবে, কিন্তু যে প্রতিদ্বন্দ্বিতা যত প্রকট হবে তত এটার সম্ভাবনা আরো সৃষ্টি হবে। কারণ আমাদের দেশে, আমি আগেই বলেছি, আমাদের রাজনৈতিক সংস্কৃতি এবং গণতান্ত্রিক মূল্যবোধে চরম অবক্ষয় ঘটেছে। এর পরেও আসলে পরিবর্তন হলো না কেন? কারণ নতুন রাজনৈতিক দল এসেছে, আমরা দেখলাম তরুণদের একটা রাজনৈতিক দল এসেছে, তারা সামনে এসেছে, যদিও তারা এখন জামায়াত ইসলামের সাথে জোট বেঁধেছে। এই যে পরিবর্তনটা আনা গেল না কেন? এটা আপনি যে প্রশ্নটা করেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটার আমাদের বিজ্ঞানীরা, আমাদের মনোবিজ্ঞানীরা এবং আমাদের অন্যান্য যারা সংশ্লিষ্ট ক্ষেত্রে যাদের বিশেষজ্ঞ জ্ঞান আছে, তাদের এটা খুঁজে বের করা দরকার।
আমার মতে, আমি এ ব্যাপারে আমি বিশেষজ্ঞ নই, আমার মতে আমরা যে পুরো ব্যবস্থাটাই ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা। এবং আমাদের যে বিহেভিয়ার, এটা হলো লার্ন বিহেভিয়ার। আমরা এইভাবে এখন এই গত শুধু 15-16 বছর নয়, আমি বলবো যে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটার কবর আমরা খোঁড়া শুরু করেছি আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার পর থেকেই। 1991 সালে আমাদের ভালো নির্বাচন হয়েছে, 96 সালে ভালো নির্বাচন হয়েছে, কিন্তু যেই গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে ওঠার কথা, গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে ওঠার কথা, তা গড়ে ওঠেনি। এবং যে প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠার কথা, সেই প্রতিষ্ঠানগুলো তো গড়ে উঠেই নাই, বরং প্রতিষ্ঠানগুলো আমরা ক্রমান্বয়ে ধ্বংস করেছি। মানসিকতা, দৃষ্টিভঙ্গির ক্রমান্বয়ে অবনতি হয়েছে। আমরা এখন আমাদের মূলত এখন এই যে দৃষ্টিভঙ্গি, সেটাকে বলা যায় তো ওই যে রবীন্দ্রনাথের কবিতার প্যারোডি করে বলা যায়, তোরা যে যা বলিস ভাই আমার এমপি হওয়া চাই, তোরা যে যা বলিস ভাই আমার ক্ষমতা চাই, আমার যে কোনো মূল্যে ক্ষমতা যেতে হবে। এরকম একটা অশুভ প্রতিযোগিতা। এটা তো গণতান্ত্রিক ওই যে মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ নয়। গণতান্ত্রিক মূল্যবোধ হলো বিভিন্ন দল, বিভিন্ন প্রার্থী তাদের মতামত তুলে ধরবে, তাদের কর্মসূচি তুলে ধরবে, তারা ক্ষমতা গিয়ে কি করবে সেগুলো তুলে ধরবে। মানুষ স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে কার পক্ষে তারা ভোটাধিকার প্রয়োগ করবে। অর্থাৎ জনগণের সম্মতির শাসন, এবং জনগণের সম্মতি দেবে কোনো রকম সব রকমের প্রভাবভুক্ত হয়ে, টাকা, পেশিশক্তি কিংবা উন্নয়নের। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের অবনতি এমন পর্যায়ে এসে পৌঁছেছে, এটা যেন সিল বেঁধে গেছে আমাদের মধ্যে। এটার যদি উত্তরণ ঘটাতে না পারি, এটার থেকে যদি পরিবর্তন না আনতে পারি, তাহলে আমাদের যে হ্যাঁ হয়তো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে আশা করি, যদিও অনেক রকম চ্যালেঞ্জ, কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনটাও গণতান্ত্রিক উত্তরণ ঘটবে না। অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থাটা টেকসই হবে না, প্রাতিষ্ঠানিকরণ হবে না, এবং এটার ভিতটা গভীর হবে না। তো একবার হয়তো সুষ্ঠু নির্বাচনের পরের আবার যেই লাউ সেই কদু, আবার সেই আগের মতো আবারও ম্যানিপুলেটেড ইলেকশন, অর্থাৎ প্রভাবিত নির্বাচন হতে পারে। তো আমাদের যদি গণতান্ত্রিক মূল্যবোধে পরিবর্তন না হয়, আমাদের যদি রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন না আসে, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন মানে কি, রাজনীতি একটা ব্যবসায় পরিণত হয়েছে। এটা একটা ব্যবসায়িক কর্মকাণ্ড। অর্থাৎ আপনি এমপি হওয়ার মাধ্যমে অনেক বেশি ব্যবসায়ী ইনক্লুড হয়েছে। না, ব্যবসায়ী ইনক্লুডেড হতেই পারে, কিন্তু সবাই ব্যবসায়ী হওয়াটা কোনোভাবে কাঙ্ক্ষিত নয়। আপনি এই যে রাজনীতিতে আপনি যুক্ত হন এবং রাজনৈতিক ক্ষমতা আপনি অর্জন করার চেষ্টা করেন, কারণ এটাই ওই যে মোক্ষম উপায় অর্থবিত্তের মালিক হওয়ার। আমি আপনাকে দুটো উদাহরণ দিই। এই যে যেমন 2008 সালে 4টে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, খুলনা, বরিশাল, সিলেট, তারপরে রাজশাহী। আবার এই সিটি কর্পোরেশনগুলো 2013 সালেও নির্বাচন হয়েছিল। তো এই একই প্রার্থীরা, বিএনপি আওয়ামী লীগের একই প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছিল। না, 2008 আর 2013। তো এই 2008-এ যারা যে নির্বাচিত মেয়র, তারা সব আওয়ামী লীগের ছিলেন, এবং 2013-তে তারা কচুকাটা হয়েছেন, তারা সবাই পরাজিত হয়েছেন, এবং সেই নির্বাচনটা সুষ্ঠু ছিল, মোটামুটি সুষ্ঠু ছিল। তো এই 5 বছরে যারা নির্বাচিত মেয়র ছিলেন, তাদের আয় সম্পদ কয়েক হাজার গুণ বেড়েছে, সবাই আকাশচুম্বী হয়েছে। আর যারা পরাজিত হয়েছেন, তাদের আয় সম্পদ হয় কমেছে, না হয় একটু সামান্য বেড়েছে। তো এই ক্ষমতার সাথে জাদুর কাঠি যুক্ত আছে। শুধু তাই নয়, আমরা এই যে গত এই যে 2008 থেকে 2024 সালে আওয়ামী লীগের যত প্রার্থী ছিলেন, 2008 সালে যেই তাদের গড় আয় ছিল, 2024 সালে সেই স্কাই রকেটিং, মানে আকাশচুম্বী হয়েছে আবারও। কিন্তু বিএনপি শুধু দুটো নির্বাচনে অংশগ্রহণ করেছে, 2008 আর 2018। তা আমরা তাদের হলফনামার ভিত্তিতে এবং তাদের দেওয়া তথ্য, এবং এগুলো সঠিক তথ্য নয়, এগুলো এখানেও অনেক তথ্য গোপন আছে, তো তাদের সামান্য একটু বেড়েছে। তো ক্ষমতার সাথে মধু যুক্ত আছে, জাদুর কাঠি যুক্ত আছে। তো আমাদের আমাদের রাজনীতি ব্যবসায় পরিণত হয়েছে, এবং গণতান্ত্রিক মূল্যবোধের চরম অবক্ষয় ঘটেছে। হলফনামা নিয়ে যেহেতু কথা হচ্ছে, হলফনামা নিয়ে তো সুজন কাজ করে থাকে, এবারের হলফনামায় কিরকম দেখতে পাচ্ছেন, কেমন হলফনামা পেয়েছেন? এখন আমরা সুজনই বস্তুত যে এই হলফনামা দেওয়ার বিধানটা আসে
একটা আদালতের রায় থেকে, হাইকোর্টের রায়টা দিয়েছিলেন বিচারপতি আব্দুল মতিন। তিনি জ্যেষ্ঠ বিচারপতি ছিলেন হাইকোর্টের, কিন্তু তাকে ডিঙ্গিয়ে কারুলককে প্রধান বিচারপতি করা হয়। এনিওয়ে, এই বিচারপতি আব্দুল মতিন এখন আমাদের সুজানের ভারপ্রাপ্ত সভাপতি, আমাদের সভাপতি সম্প্রতি ওই যে ইন্তেকাল করেছেন। তো এখন তো এবং সুজনই এগুলো এই এই হলফনামাগুলোর তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে আসছে 2008 সাল থেকে। তো হলফনামা আগে যেগুলো হলফনামা দিত, মোটামুটি একটা রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতারা যারা প্রার্থী হয়েছেন তারা মোটামুটি একটা গ্রহণযোগ্য হলফনামা দেওয়ার চেষ্টা করত। তথ্য গোপন ছিল, কিন্তু এমন গোপন ছিল না, এমন তথ্য এমন গোপন ছিল না যেটা ওই যে ভয়াবহ। যেমন এবার এমনকি ঋণ খেলাপিরা তাদের ঋণ খেলাপি এই বিষয়টাও গোপন করেছে, এবং একজনের অন্তত মনোনয়নপত্র বাতিল হয়েছে এই জন্য। অ্যান্ড তো এখন দিন দিন এই ব্যাপারে আরো এই যে রাজনৈতিক দলগুলো এবং তাদের প্রার্থীরা শিথিল হয়েছে, অর্থাৎ দেওয়ার খাতিরে একটা দিচ্ছে, এবং এতে অনেক তথ্য গোপন হচ্ছে এবং তথ্যের বিভ্রান্তিমূলক তথ্য দেওয়া হচ্ছে। এখন এই হলফনামার মাধ্যমে তথ্য দেওয়ার উদ্দেশ্য হলো জনগণকে, ভোটারদেরকে ক্ষমতায়িত করা তথ্যের ভিত্তিতে, যাতে তারা এই সকল তথ্য ব্যবহার করে জেনে শুনে বুঝে ভোটাধিকার প্রয়োগ করবে, সৎ মানুষের পক্ষে, যোগ্য মানুষের পক্ষে, জনকল্যাণে নিবেদিত যারা তাদের পক্ষে। কিন্তু যদি ভুল এবং বিভ্রান্তিমূলক তথ্য দেওয়া হয় তাহলে কিন্তু জনগণ বিভ্রান্তই হয়। এটা জনগণের কোনোভাবে ক্ষমতায়িত করে না। তো দিন দিন এগুলোর মান কমছে। আমরা নির্বাচন প্রসঙ্গেই আছি, তো এই প্রসঙ্গে একটু জিজ্ঞেস করব যে এবারে নতুন একটি বিষয় হচ্ছে পোস্টাল ব্যালট। যদিও এরই মধ্যে আসলে এটি নিয়ে নানান প্রশ্ন উঠেছে। কিছু দল বলছে যে একটি দলকে সুবিধা দেওয়ার জন্য এই কাজটি করা হয়েছে, এবং ভোটার স্থানান্তরের বিষয়টিও সামনে এসেছে। সেটিও আসলে কারো পক্ষে যাচ্ছে কিনা সেটি নিয়ে অনেক কথা হচ্ছে। আপনার কি মনে হয় এই পাল্টাপাল্টি অভিযোগের কারণগুলো কি? পোস্টাল ব্যালটটা মূলত আমাদের প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালটটা আমরা সুপারিশ করেছি। পোস্টাল ব্যালটের বিধান ছিল আগেও। আমাদের যারা এই যে দেশের অভ্যন্তরে কি নির্বাচনের দিনে তাদের নির্বাচন এলাকা থাকতে পারে না, তাদের জন্য পোস্টাল ব্যালটের বিধান আগেও ছিল। তো আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি যে পোস্টাল ব্যালট প্রবাসীদের জন্য, এটা কাউকে ওই যে কোনো রকম সুবিধা দেওয়ার জন্য। কারণ আমাদের প্রায় 2 কোটি, যদিও হিসাবটা নিয়ে এবার নিবন্ধন করেছে মাত্র 15 লাখ, কিন্তু আমাদের প্রায় 2 কোটি মানুষ বিদেশে কর্মরত আছে, এবং তাদের অনেকেই কিন্তু ভোটার, কিন্তু ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নয়। তো তারা যদি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হয়, ভোট দিতে না পারে, তাহলে নির্বাচনটা একবারে পুরোপুরি সুষ্ঠু নিরপেক্ষ সুষ্ঠু হয়েছে বলাটা তো দুরূহ। তো আমরা যে বলেছি পোস্টাল ব্যালটের মাধ্যমে কিংবা অনলাইনের মাধ্যমে এদেরকে ভোটের অধিকার দেওয়া উচিত। তো নির্বাচন কমিশন এটা শুরু করেছে, কিন্তু এর মধ্যে কিছু অভিযোগ উঠেছে যে পোস্টাল ব্যালটে যে প্রাইভেসি অর্থাৎ গোপনীয়তা রক্ষা করার কথা, এই গোপনীয়তা রক্ষা হচ্ছে না। এবং এগুলো কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে এগুলোর অপপ্রয়োগ হচ্ছে, এগুলো মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করার একটা প্রচেষ্টা হচ্ছে। এটা নিয়েও কারচুপি করার একটা শঙ্কা, কারচুপি করার। তো আমরা আশা করব নির্বাচন কমিশন একটা সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই বিষয়টা খোলাসা করবে এবং মানুষের সব সন্দেহ দূর করবে। তা না হলে এই পোস্টাল ব্যালট কিন্তু পুরো নির্বাচনী ফলাফলকেই বিতর্কিত করে ফেলতে পারে। তাই এটা গুরুত্বপূর্ণ যে নির্বাচন কমিশন এটা নিয়ে যে তদন্ত করে বিষয়টা সুরাহা করে। ভোটার স্থানান্তরের কথাও জিজ্ঞেস করলাম। ভোটার স্থানান্তর এটি নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে যে কোনো একটি দলের আসলে পক্ষে যাবে কিনা বিষয়টা। যাওয়া উচিত নয়, কারণ যারা যেমন আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের সরকারি কর্মকর্তারা, তারা এই যে অনেক সময় তারা ভোট দিতে যেতে পারে না। যদি এবার আমাদের 3-4 দিনের ছুটি,
এবার হয়তো যেতে পারবে, কিন্তু যারা কর্মরত, যারা নির্বাচনী দায়িত্ব পালন করছে কিংবা অন্য কোনো গুরুতর দায়িত্ব পালন করছে, যারা ছুটি পাবে না, তো তাদের জন্য কিন্তু পোস্টাল ব্যালট। তো এটা কিন্তু কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য নয়। কিন্তু আমি আশা করি যে নির্বাচন কমিশন এটার ইন্টিগ্রিটি, এটার সত্যতা, এটা যে কোনো রকম কারসাজির অংশ নয়, সেটা নির্বাচন কমিশনের কিন্তু প্রমাণ করার দায়িত্ব। আসন পুনর্বিন্যাসটা তো আসলে জরুরি ছিল, সেক্ষেত্রে সেটি না হয়ে ভোটার স্থানান্তরের যে ঘটনা ঘটেছে, অনেক জায়গায় বলা হচ্ছে যে 7 লাখের বা আরো বেশি ভোটার স্থানান্তর হয়েছে। তো এটা আসলে মানে কোনো প্রভাব ফেলবে কিনা? ভোটার অসমতা একটা বিরাট সমস্যা। এই আসন বিন্যাসের ব্যাপারে কতগুলো ক্রাইটেরিয়া আছে। একটা হলো ভোটার যতটুকু সম্ভব সমতা, তারপরে এই যে ভৌগোলিক সম্পর্ক, ভৌগোলিক অখণ্ডতা, এই ধরনের কতগুলো ক্রাইটেরিয়া আছে। তো এগুলো সবগুলো একবারে ভোটার শতভাগ এই যে সমান সমান হবে, এটা নিশ্চিত করা অসম্ভব প্রায়। তবুও যতটুকু সম্ভব ভোটার সমতা অর্জন করা দরকার। কিন্তু আমাদের নির্বাচন কমিশন অতীতে যেটা করেছে, এবারও করেছে, ব্যাপক ভোটার অসমতা রয়েছে, এবং যেটা দুর্ভাগ্যজনক। এবং আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছিলাম যে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি অফ এক্সপার্টস আমাদের প্রত্যেকটা ইয়ার পরে, প্রত্যেকটা আদমশুমারির পরে একটা স্বাধীন কমিশন করতে হবে স্বল্পকালের জন্য, যারা এই আসনগুলো পুনর্বিন্যাস করে তারা বিলুপ্ত হয়ে যাবে, যাতে নির্বাচন কমিশনের কাঁধে এই দায়িত্বটা না পড়ে এবং নির্বাচন কমিশন বিতর্কিত না হয়। তো কিন্তু দুর্ভাগ্যবশত এটা আমাদের নির্বাচন কমিশন গ্রহণ করেনি। তবুও এবার আমরা তাদেরকে অনুরোধ করে তারা একটা বিশেষজ্ঞ প্যানেল দিয়ে এই যে আসন পুনর্বিন্যাস করার চেষ্টা করেছে। এখন আমরা জানি না কতটুকু তারা এই যে বিশেষজ্ঞ প্যানেলের সুপারিশগুলো রেখেছে। তবে এটা এই ব্যাপারে যে বিতর্ক অনাকাঙ্ক্ষিত, বিতর্ক অবসান হওয়া দরকার। তো এবার তো দেরি হয়ে গেছে। ভবিষ্যতে যেন আমরা এই বিতর্ক অবসানের জন্য সর্বশক্তি নিয়োগ করি। একটু অন্য প্রসঙ্গে যাব। আওয়ামী লীগ যাদের কার্যক্রম এখন নিষিদ্ধ আছে, তো তাদের একটা বিশাল ভোটার আছে, আমরা জানি ভোট ব্যাংক আছে। তো তারা প্রায়ই বলার চেষ্টা করছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এবারের নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ অংশ নিচ্ছে না, তো নির্বাচন আসলে ইনক্লুসিভ হবে না, বা তাদেরকে বাদ দিয়ে নির্বাচনটা ঠিক হচ্ছে না। আপনার কি মনে হয়? এখন এটা বাস্তবতা, সরকার এটা সিদ্ধান্ত দিয়েছে, রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। এখন এই বাস্তবতার মধ্যেই যে আওয়ামী লীগ দল হিসেবে অংশগ্রহণ করতে পারে না, কিন্তু আওয়ামী লীগের যারা ভোটার তাদের অংশগ্রহণে কোনো রকম বাধা নেই। এবং যারা কোনো রকম অন্যায়ের সাথে যুক্ত নয়, যারা লুটপাট করে নাই কিংবা এই যে আহত নিহত কাউকে খুন খারাপি করে নাই, তাদের জন্য নির্বাচনে অংশগ্রহণ করে, এবং তাদের ব্যাপারে এই যে নির্বাচনে অংশগ্রহণ করা এমনকি প্রার্থী হওয়ার ব্যাপারে কোনো রকম বাধা ছিল না। তো আমি আশা করি অন্তত তারা নির্বাচনে অংশগ্রহণ করবে, তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এটা গুরুত্বপূর্ণ যে তারা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়। তারা কি তাদের ভোটাধিকারের উপর কি এবার অনেক কিছু ডিপেন্ড করছে কিনা? হ্যাঁ, তারা তো একটা, এখন আমরা জানি না যে কার ভোট কত শতাংশ। আমরা জানি না আমাদের যেই দলগুলো আছে কার কত সমর্থন আছে, কারণ আমাদের গত 3টা নির্বাচন হয়েছে প্রহসনের নির্বাচন, এবং 2008-এর নির্বাচন নিয়েও প্রশ্ন আছে। তো আমাদের ভোটের সমর্থনের হার সম্পর্কে আমরা সুস্পষ্ট নই। তবে ধারণা করা হয় যে আওয়ামী লীগের একটা উল্লেখযোগ্য সংখ্যক সমর্থক আছে, এবং আমি আশা করব যে তারা যারা অন্যায় খুন খারাপের সাথে যুক্ত নয়, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, তাদের বিবেক বিবেচনা শক্তি কাজে লাগিয়ে তথ্যের ভিত্তিতে তারা সৎযোগ্য ব্যক্তিদেরকে সৎযোগ্য ব্যক্তিদেরকে নির্বাচিত করার ব্যাপারে তারা তাদের ভোটাধিকার কাজে লাগাবে। আপনি তো নির্বাচন কমিশনে আমরা অনেক কথা বললাম, যেহেতু আপনি নির্বাচন কমিশন সংস্কারের সাথে যুক্ত ছিলেন, তো এই যে
মানে আপনারা যেসব প্রস্তাবনা দিয়েছিলেন সেটি কি আরোপিতে অনেকখানি রাখা হয়নি, আপনি ইতিমধ্যেই বলেছেন। তো এই তারপরেও আসলে নির্বাচন কমিশনের পুরো ভূমিকাটা যদি বলেন যে এবারে নির্বাচনে আসলে তারা কনফিডেন্টলি করতে পারবে কিনা, মানে কতটুকু প্রস্তুত তারা? এখন বৃক্ষ তার ফলে পরিচয়। এখন আমরা নির্বাচন কমিশন এই নির্বাচনী ট্রেন তো ট্র্যাকে উঠেছে। এখনই নির্বাচন কমিশনের কার্যকারিতা এবং নির্বাচন কমিশনের দক্ষতা প্রমাণ করার সময়। কিন্তু এর মধ্যে আমরা দেখছি যে অন্য অনেকগুলো দল বারবারই বলছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে, বারবার তারা বলছে যে তারা মাঠেও নেমে যেতে পারে। মানে তারা কি আসলে এখন কতগুলো বিষয়ে তো প্রশ্ন উঠেছে, যেমন কতগুলো বিষয় এই যে ঋণ খেলাপিদের যে পার করে দিল, ঋণ খেলাপিদেরকে নির্বাচনে অংশগ্রহণ নিতে দিল, এই যে তারা দ্বৈত নাগরিকদের ক্ষেত্রেও তারা নমনীয়তা প্রদর্শন করেছে বলে সেরকম অভিযোগ আছে। তারপরে আমরা অনেকগুলো সংস্কার প্রস্তাব করেছি যেগুলো নির্বাচন কমিশন ভ্রুক্ষেপ করে না। যেমন আমরা প্রস্তাব করেছি যে আমরা তো গণতান্ত্রিক একটা ভবিষ্যৎ চাই বাংলাদেশের জন্য, তাহলে বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে না যদি না রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় এসে তারা সরকার গঠন করবে তারা যদি গণতান্ত্রিক না হয়, তারা যদি আর্থিকভাবে স্বচ্ছ না হয়, দলগুলো যদি তাদের নেতাকর্মীদের কাছে দায়বদ্ধ না হয়। আমরা যে সকল প্রস্তাব করেছি সেগুলো নির্বাচন কমিশন সম্পূর্ণ উপেক্ষা করেছে। আমরা এই যে দল নিবন্ধনের ব্যাপারে আমরা কতগুলো প্রস্তাব করেছি। যেমন আমরা প্রস্তাব করেছি যে এই যে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এখন 1% ভোটারের স্বাক্ষর দরকার, এবং এটা নিয়ে অনেক কারসাজি হয়। এই যে অনেক রকম ওই কারসাজির মাধ্যমে অনেককে নির্বাচনে অযোগ্য করা হয়। তো আমরা বলেছিলাম যে এই যে 1% নয়, 500 ভোটারের স্বাক্ষর দিতে হবে। যারাই নিরপেক্ষ, যারাই যে স্বতন্ত্র প্রার্থী হবে তারা 500 ভোটারের স্বাক্ষর দিতে হবে। এই স্বাক্ষরগুলো যৌথ কিংবা একক হলফনামার মধ্যে দেওয়া হবে, যাতে ওই যে কেউ তার স্বাক্ষর দেয় নাই বলে অস্বীকার করার কোনো সুযোগ হবে না যাতে। তো কিন্তু এইখানেও আমাদের নির্বাচন কমিশন তাদের তাহলে আপনি মানে এই সংস্কার কমিশনের প্রধান হিসেবে আপনি ছিলেন, আপনার সফলতা যদি মাপতে চান কতখানি সফল হলেন? আমরা শতভাগ সফল আমি বলবো, কারণ আমাদের দায়িত্ব ছিল জনগণের মতামতের ভিত্তিতে, বিশেষ অন্যান্য যারা এই ব্যাপারে অভিজ্ঞতা আছে তাদের মতামতের ভিত্তিতে আমরা একটা সার্ভেও করেছি। এই সবার মতামতের ভিত্তিতে কতগুলো সুপারিশ করা, সেটাই আমাদের দায়িত্ব ছিল, এবং আমরা সুপারিশগুলো করেছি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে, এবং ব্যাপকভাবে সমাদৃত হয়েছে আমাদের সুপারিশগুলো। কিন্তু এগুলো বাস্তবায়ন কিন্তু আমাদের দায়িত্ব না। আমরা শত চেষ্টা করেও আমরা সরকারকে এবং নির্বাচন কমিশনকে আমরা এই যে তাদেরকে সম্মত করাতে পারি নাই এই সংস্কার প্রস্তাবগুলো, বিশেষত গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করা। তো এটা যারা সরকার এবং নির্বাচন কমিশনকে সেই দায় নিতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটি বেহাত হওয়ার আশঙ্কা আপনি প্রায়ই করে থাকেন, সেটি আসলে সত্যি হওয়ার সম্ভাবনা দেখছেন কিনা? আমাদের ইতিহাস ইতিহাস যে সাক্ষ্য দেয় সেটা হলো অত্যন্ত হতাশাব্যঞ্জক। আমাদের 1971 সালের যেই আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল সেটা ব্যাহত হয়ে গিয়েছে, সেটা বাস্তবায়িত হয়নি। আমাদের 90-এ যে গণ আন্দোলন হয়েছিল, 3 জোটের রূপরেখা প্রণীত হয়েছিল, সেটাও বাস্তবায়িত হয়নি। তো এবারও অনেকেরই আশঙ্কা আমরা সেই ঝুঁকিতে আবারও পড়েছি। তো আমি আশা করি যে আমরা যারা সচেতন নাগরিক আমরা নিজেরা উপলব্ধি করার চেষ্টা করব। আমি আগেই বলেছি যে রক্তের উপরে দাঁড়িয়ে আছি। আমাদের রক্তের ঋণ শোধ করতে হবে। এই রক্তের ঋণ শোধ করার জন্য আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হবে, এবং আমাদেরকে যে সৎযোগ্য জনকল্যাণ নিবেদিত ব্যক্তিদেরকে নির্বাচিত করতে হবে। একই সাথে আমরা গণভোটের ব্যাপারে আমরা যে
জেনে বুঝে আমরা যেন সংস্কারের পক্ষে আমরা আমাদের মতামত দেই। সেটা যদি না হয় তাহলে কিন্তু আমরা যে এই রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করব, আমার আশঙ্কা। একদম শেষ প্রশ্ন করতে চাই, ছোট্ট করে জানতে চাইবো নির্বাচনী পরিবেশ, দলগুলোর যে আচরণবিধি, নির্বাচন কমিশনের উদ্যোগ এবং সার্বিক মানে এই পুরো বিষয়টা নিয়ে আপনার মূল্যায়ন যদি করেন ছোট্ট করে কিভাবে করবেন? এখন তো সবে দ্বিতীয় পর্ব শুরু হয়েছে প্রচারণা। এর মধ্যে কিছু হুমকি দামকি আমরা দেখতে পাচ্ছি, কিছু ক্ষেত্রে ডিম ছোড়া থেকে আরম্ভ করে ময়লা পানি ছোড়া, তারপরে কিছু কিছু ক্ষেত্রে আক্রমণ হয়েছে। তো এখন এটা হলো অসহিষ্ণুতার প্রতিফলন। অসহিষ্ণুতা কিন্তু চরম আকার ধারণ করলে এটা সহিংসতা পরিণত হয়, এবং আমি আশা করব যে আমাদের রাজনৈতিক দলগুলো এবং তাদের মনোনীত প্রার্থীরা সদাচরণ করবে। তারা এই যে অন্যকে বাধা দেওয়ার ব্যাপারে, অন্যদের জন্য অন্যদের উপর যে আক্রমণ করা কিংবা তাদেরকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার থেকে বিরত থাকবে। কারণ তাহলে কিন্তু অসহিষ্ণুতা কিংবা অপরের প্রতি আক্রমণ এবং অনাকাঙ্ক্ষিতভাবে তাদেরকে সমালোচনা এবং যেই সমালোচনা উস্কানিমূলক, সেগুলো কিন্তু সহিংসতার রূপ নিতে পারে। তো আমি আশা করি আমরা সকলের স্বার্থে আমরা সেই কর্ম থেকে বিরত থাকব। একদম শেষ প্রশ্ন জানতে চাই, বর্তমানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটি নিয়ে সব থেকে বেশি প্রশ্ন ওঠে, সেটি নির্বাচনের জন্য কত সহায়ক হবে? কারণ সহিংসতা আসলে আমরা নির্বাচনের দিনেই দেখতে পাই। এখন হ্যাঁ, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো হওয়া দরকার নিঃসন্দেহে। তবে আইন শৃঙ্খলার পরিস্থিতি আরো খারাপ হবে কি হবে না নির্ভর করে কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর উপর বহুলাংশে। তারা এবং তাদের মনোনীত প্রার্থীরা যদি সদাচরণ করে, তারা যদি একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ প্রদর্শন করে, তারা যদি একে অপরের প্রতি সহনশীলতা প্রদর্শন করে, তারা একে অপরের প্রতি যদি আক্রমণাত্মক না হয়, একে অপরের প্রতি সহিংস আচরণ না করে, তাহলে কিন্তু পরিস্থিতি খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো আমি বহুলাংশে রাজনৈতিক দলের কোর্টে আমি আশা করি রাজনৈতিক দলগুলো দায়িত্বশীলতার পরিচয় দেবে। একই সাথে সরকারেরও দায় আছে, আইন শৃঙ্খলাকারী বাহিনী এবং প্রশাসন এবং নির্বাচন কমিশনেরও দায়িত্ব আছে। আমি আশা করি নির্বাচন কমিশন আইন কানুন বিধিবিধান এগুলো সঠিকভাবে প্রয়োগ করবে এবং প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নিরপেক্ষতার দায়িত্ব পালন করবে এবং অন্যায় করলে কঠোর ব্যবস্থা নেবে। জনাব বদিউল মজুমদার, অনেক ধন্যবাদ আমাদের এই পর্বে অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য। সময় হলো বিদায় নেওয়ার। দর্শক, এই ছিল আজকের প্রাসঙ্গিকে। ইউটিউব চ্যানেলে দেখতে পারেন আমাদের এই অনুষ্ঠান। এছাড়া ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। পরবর্তী পর্বে আবারও হাজির হব নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। আজকের মতো শুভরাত্রি।